হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সকলকে ভিএসসির প্ল্যাটফর্মে স্বাগত। আমি তোমাদের রজত স্যার আজকে পশ্চিমবঙ্গ রিলেটেড আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে এসেছি। আজকের ক্লাসটা হেডলাইন দেখেই বুঝতে পারছো, এটা আমাদের রাজ্য সরকারের জন্য এই ক্লাসটাকে তৈরি করা হয়েছে। এইটা আমাদের রাজ্যের, আমাদের পুলিশ থেকে আরম্ভ করে ডব্লিউবিসিএস, আমাদের পিএসসির অন্যান্য পরীক্ষা, মিসটেনিয়াস ক্লার্কশিপ, আসন্ন পঞ্চায়েত বা আরও যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে, সেই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা আমাদের ভারতের, যেমন এই ক্লাসটা আমি করিয়েছিলাম, যারা করনি অবশ্যই দেখে নিও যে আমাদের সেভ ভিডিও থেকে, যে সেখানে তুমি ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এই ক্লাসটা পেয়েছো। আজকে তোমরা পাবে পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়, মানে বিভিন্ন বিষয় পশ্চিমবঙ্গের কোনটা বেশি, কোনটা বড়, কোনটা ছোট, এই জাতীয় জিনিসগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা প্রথমে মূলত পশ্চিমবঙ্গের আয়তন বা এই জাতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমাদের আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, ছবিতে দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনা। অন্যান্য জেলাগুলোকেও এখানে আমি রেখেছি এবং তার নিরিখে দক্ষিণ চব্বিশ পরগনার এরিয়াটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা আয়তনের নিরিখে পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম। আচ্ছা, এরপরে দেখো জনসংখ্যার ভিত্তিতে কোনটা সব থেকে বড়? আমাদের উত্তর চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে আয়তনে বড়। কেন আয়তনে বড়? না, এইখানে সুন্দরবন লাগু একটা বিশাল বড় একটা অঞ্চল আছে, যেখানে মানুষজন সেইভাবে কিন্তু থাকে না, কিন্তু এরিয়াটা বড়। উত্তর চব্বিশ পরগনা, তাদের এরিয়া বড় কিন্তু সেখানে জনসংখ্যা অনেক বেশি, সেখানে সুন্দরবন বা এই জাতীয় কোনো ডিস্টারবেন্স নেই, সেখানে জঙ্গল টঙ্গল সেইভাবে নেই, নর্মালি জনবসতিপূর্ণ এরিয়া, মানুষজন সব থেকে বেশি এখানে বসবাস করে। এরপরে দেখো, আমাদের আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা অবভিয়াসলি আমাদের কলকাতা সব থেকে ক্ষুদ্রতম। ছবিতে দেখতে পাচ্ছ অন্যান্য জেলাগুলোর রেসপেক্টে কলকাতার আয়তনটা কতটা ছোট। আচ্ছা, এরপরে দেখো জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, এটা কালিম্পং। মানে জনসংখ্যার নিরিখে, আগেরটা হলো আয়তনের নিরিখে, এটা হলো জনসংখ্যার নিরিখে। জনসংখ্যার নিরিখে আমাদের কালিম্পং সব থেকে ছোট জেলা, এইটা হচ্ছে কালিম্পং। কালিম্পং হচ্ছে সব থেকে ছোট। আচ্ছা, এরপরে দেখো জনঘনত্বের ভিত্তিতে, জনঘনত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আমাদের কলকাতা। আচ্ছা, জনঘনত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা আমাদের আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম জেলা। সাইডে আমি প্রত্যেকের জনসংখ্যা আমি লিস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের শীতলতম এবং উচ্চতম স্থান। আচ্ছা, আগের যে পয়েন্টগুলো বললাম, এগুলো কিন্তু সব 23টা জেলার রেসপেক্টে। 23টার পরবর্তীকালে যখন জেলা বাড়বে বা কমবে, তখন কিন্তু এই রেশিওটা হয়তো নাও খাটতে পারে, বা তখন হয়তো পরিবর্তন হবে। আমার ক্লাসে হলে আমি সেইগুলোকে নিয়ে আলোচনা করে দেবো। এটা আমাদের রিসেন্ট পশ্চিমবঙ্গের যে 23টা জেলা, সেই জেলার ওপর ভিত্তি করে আমি কোনটা বড়, কোনটা ছোট, কার আয়তন বেশি, কার আয়তন কম, সেগুলোকে আমি আলোচনা করলাম। এবার পশ্চিমবঙ্গের শীতলতম এবং উচ্চতম স্থান, পশ্চিমবঙ্গের সব থেকে হাইয়েস্ট পিক আমরা জানি সান্দাকফু, যেটা 36 মিটার, এটা দার্জিলিংয়ে অবস্থিত। এবং এই অঞ্চলটা থেকেই আমাদের কিন্তু হিমালয় সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা বলে নয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট শৃঙ্গ কিন্তু দেখতে পাওয়া যায়। আমি নিজে যখন সান্দাকফুতে গিয়েছিলাম, তখন আমাদের আকাশ পুরো ক্লাউডি ছিল, রাস্তায় কিচ্ছু ভিউ পাইনি, কিন্তু সান্দাকফুতে উঠে সেখানে মেঘের ওপরে চলে গেলাম আমরা। পুরো সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করেছি, তার সঙ্গে হিমালয়ের সুন্দর রেঞ্জ, এবং তার সঙ্গে আমরা মাউন্ট এভারেস্টকেও কিন্তু এখান থেকে দেখতে পেয়েছি। সেই হচ্ছে সান্দাকফু। সান্দাকফু নর্মালি আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে হোটেল ব্যবস্থা মোটামুটি ভালোই আছে, কিন্তু রাস্তাঘাট চরমও খারাপ, চরমতম খারাপ। আমাদের মানেভঞ্জন থেকে যেতে হয় আমাদের সান্দাকফু। নর্মালি সান্দাকফু কিন্তু পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়া যায় না, পার্সোনাল বাইক নিয়ে যাওয়া যায় না। এটা ওদের যে ল্যান্ড রোভার আছে, পুরোনো দিনের সব 100 বছর 150 বছরের পুরোনো ল্যান্ড রোভার গাড়ি, সেই ল্যান্ড রোভার গাড়ি করে ওখানে যেতে হয়, এবং কিছু বোলেরো যা টাইপের গাড়ি কিছু চলে। এবং তার সঙ্গে যাবার রাস্তা শেষ 5 কিলোমিটার মারাত্মক খারাপ, এবং একটা সুন্দর, আমি খুব সংগ্রামের মধ্যে দিয়ে মানে ওই শিখরে পৌঁছেছি। আমাদের যারা সহযাত্রী ছিল তারা সবাই খুবই মানে টায়ার্ড হয়ে গিয়েছিল। মানে 5 কিলোমিটার রাস্তা যেতেই প্রায় ঘন্টা দেড়েক থেকে 2 টাইম লেগে গিয়েছিল, এতটা রাস্তা খারাপ। মাঝে মাঝে এমন পজিশন আছে, 4টে
চাকার একটা চাকা হয়তো মানে ফলসে আছে, মানে খাদে আছে, এরকম পজিশনের ওপর দিয়েও কিন্তু আমাদের মাঝে মাঝে গাড়িতে যেতে হয়েছে। খুবই ডেঞ্জারাস এবং কঠিন রাস্তা। এটাই আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এবং যেখানে সর্বোচ্চ সেখানে তো ঠান্ডা বেশি হবেই, কারণ আমরা জানি যে প্রতি কিলোমিটারে আমাদের 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমে, ওটা আমরা ল্যাপস রেট হিসাবে জানি। আর যত উচ্চতা বেশি তত টেম্পারেচার কম, অবভিয়াসলি সান্দাকফুতে টেম্পারেচার কম। আচ্ছা, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান সব থেকে ঠান্ডা আমাদের আসানসোল, পুরুলিয়া হচ্ছে সব থেকে উষ্ণতম স্থান। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত বক্সাদুয়ার, এটা পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাতযুক্ত স্থান ময়ূরেশ্বর, বীরভূমে অবস্থিত। যেমন আমরা ভারতবর্ষের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি, তেমনি আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দির কোনটা? আমাদের মায়াপুরের ইস্কন মন্দির। এর থেকে বড় মন্দির আর কি হতে পারে? পুরো ইস্কন মন্দিরে এরিয়াটা এত বড় যে তোমাকে টোটো নিয়ে ঘুরতে হবে। মন্দিরের ভেতরের এরিয়াটা এত বড় যেখানে টোটো নিয়ে ঘুরতে হবে। হেঁটে গেলে এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় 20 মিনিট 25 মিনিট করে টাইম লাগবে। এত বড় আমাদের ইস্কনের মন্দির, মায়াপুরে অবস্থিত। এবার হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ, নাখোদা মসজিদ। এই ছবিতে দেখতে পাচ্ছ আমাদের এতে অবস্থিত, আমাদের বড় বাজারে অবস্থিত এই নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড়, বৃহত্তম এবং একটা ঐতিহ্যপূর্ণ স্থান। এরপরে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক। কোন সড়কটা বড়? আমাদের ভারতের ক্ষেত্রে যেটা NH-44 পড়েছিলাম, আজকে সেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলো NH-12, যার আগের নাম কি ছিল? NH-34। এই NH-12 কোথা থেকে কোথায় অবস্থিত? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একদম বকখালি থেকে আপ টু ডালখোলা পর্যন্ত অবস্থিত হচ্ছে NH-12। আগে যেটা NH-34 ছিল সেটা কলকাতা থেকে অবস্থিত ছিল ডালখোলা পর্যন্ত NH-34। আমরা জানি প্রতিটা জাতীয় সড়কের নাম চেঞ্জ হয়েছে, সেই হিসাবে আমাদের NH-34 এখন NH-12 হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জাতীয় সড়ক NH-327 বি, যেটা পানি ট্যাঙ্কি থেকে আমাদের মেচি ব্রিজ পর্যন্ত অবস্থিত। এইখানেতে অবস্থিত হচ্ছে পানি ট্যাঙ্কি থেকে মেচি ব্রিজ পর্যন্ত অবস্থিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম জাতীয় সড়ক। এরপরে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন, এটা আমাদের হাওড়া। হাওড়া হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। আচ্ছা, এরপরে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর। আচ্ছা, বৃহত্তম রেল স্টেশন কোন নিরিখে? প্ল্যাটফর্ম সংখ্যার নিরিখে, এরিয়ার নিরিখে। প্ল্যাটফর্ম সংখ্যা আমাদের হাওড়াতে 23খানা প্ল্যাটফর্ম আছে, এবং যেটা গোটা ভারতবর্ষে এত প্ল্যাটফর্ম আর কোনো স্টেশনে নেই, আমাদের হাওড়া স্টেশনেতেই শুধুমাত্র আছে। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম মানে প্ল্যাটফর্ম কোনটায় লম্বা, লম্বার নিরিখে, যেটা আমাদের স্বামীজি সিদ্ধারুদা রেলওয়ে স্টেশন আমাদের কর্ণাটকে অবস্থিত, সেটা ভারতের দীর্ঘতম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীর্ঘতম খড়গপুর, প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা হচ্ছে এই স্টেশনটা। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুম, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতের নিরিখে এটাই সব থেকে উচ্চতম রেল স্টেশন। ছবিতে দেখতে পাচ্ছ ঘুম স্টেশন। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? আমরা গঙ্গাসাগর মেলা দেখব। এই মকর সংক্রান্তির তিথিতে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। এই গঙ্গাসাগর মেলা কপিলমুনি আশ্রমকে কেন্দ্র করে এটা অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের গঙ্গাসাগর দ্বীপে। আচ্ছা, এবারে পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি। ছবিতে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি মুর্শিদাবাদে অবস্থিত। লোকজন শীতকালে পিকনিক টিকনিক করতে যায়। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম স্মৃতিসৌধ, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ছবিতে দেখতে পাচ্ছ, তোমরা সকলে জানো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্মৃতিসৌধ। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং। এই বিল্ডিংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, বর্তমানে ভারতের নিরিখেও সব থেকে বড় বিল্ডিং, যেটা আমরা যারা কলকাতা লাগোয়া জায়গায় বসবাস করি তারা এই বিল্ডিংটাকে আমরা বাড়ি থেকে বা আমাদের কাছাকাছি অঞ্চল থেকে এটাকে আমরা দেখতে পাই। সেই রকমই পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম বিল্ডিং হচ্ছে দ্য 42। দেখো দ্য 42, এটা 42 তলা নয়, এটা প্রায় 65-67 তলা, যেটা আমাদের 268 মিটার উঁচু। আমাদের এই ভারতের পশ্চিমবঙ্গের এবং ভারতের সব থেকে উচ্চতম বিল্ডিং, যেটা আমাদের ময়দান স্টেশনের কাছাকাছি জায়গায় অবস্থিত, পার্ক স্ট্রিট ময়দান এই অঞ্চলটায় অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ শহীদ মিনার।
শহীদ মিনার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম স্তম্ভ। এটার নাম হচ্ছে দ্য অক্টারলোনি মনুমেন্ট। অক্টারলোনির নাম অনুসারে এই মনুমেন্টটাকে নাম দেওয়া হয়েছিল, ব্রিটিশ আমলে তৈরি। আচ্ছা, এবার হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু। পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু আমাদের হাওড়া ব্রিজ, সব থেকে উঁচু। এটা কত সালে চালু হয়, পরীক্ষায় কোশ্চেন আছে, 1945 সালে চালু হয়। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার জন্য এটাকে উদ্বোধন করা হয়নি, মানে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়নি, জাস্ট নর্মাল চালু করে দেওয়া হয়েছিল আমাদের হাওড়া ব্রিজকে। এই হাওড়া ব্রিজের আমাদের স্টিল যেটা সাপ্লাই করেছিল হচ্ছে আমাদের কিন্তু আমাদের টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, যেটা আমাদের জামশেদজি টাটা। আচ্ছা, এবারে পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ, কেবিল দিয়ে তৈরি। ভারতের দীর্ঘতম কেবিল ব্রিজ সুদর্শন সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবিল ব্রিজ আমাদের বিদ্যাসাগর সেতু, যেটা কত সালে তৈরি হয়, 1992 সালে যেটা তৈরি হয়। তার মানে সালটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। দীর্ঘতম সেতু কোনটা? আমাদের জয়ী সেতু, সব থেকে লম্বা, যেটা প্রায় 3 কিলোমিটার, মানে 2700 মিটার লম্বা হচ্ছে জয়ী সেতু, যেটা অবস্থিত হচ্ছে আমাদের কোচবিহার জেলায় অবস্থিত এই জয়ী সেতু। পশ্চিমবঙ্গে দীর্ঘতম রেল সেতু বা নদী সেতু, এটা আমাদের ফারাক্কা সেতু, সব থেকে বড় নদী সেতু, প্রায় 2.5 কিলোমিটার লম্বা এই নদী সেতু। দেখো ফারাক্কা সেতু, আর ওপরে দেখতে পাচ্ছ জয়ী সেতু। আচ্ছা দেখো, তারপরের কোশ্চেন আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র প্রস্তাবিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তাবিত হয়েছিল, কিন্তু চালু হয়নি। পারিপার্শ্বিক চাপ, প্রতিবেশীদের চাপ এবং সমাজকর্মীদের চাপেতে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েও হয়নি। সেটা হচ্ছে হরিপুরে অবস্থিত ছিল, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। আচ্ছা, এরপরে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র সব থেকে বড় হচ্ছে আমাদের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের বাঁকুড়াতে অবস্থিত। পশ্চিমবঙ্গের সব থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, অনেকবার পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং, দার্জিলিংয়ে অবস্থিত। শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতের নিরিখে এটা প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। আমাদের পশ্চিমবঙ্গের এই যে ইন্টারেস্টিং পার্টগুলো খুব ভালো লাগবে, এবং এইগুলোকে যদি কোনো একটা স্টুডেন্ট বারবার এই ভিডিওটাকে দেখে না, ছবির মতো করে মাথায় লোড হয়ে যাবে পুরো। আর তোমাদের যাতে করে মাথায় সুন্দরভাবে লোড হয়ে যায়, সেই জন্যই আমার এই পরিশ্রম করে খেটে খুঁটে এই পিডিএফটাকে বানানো। এই পিডিএফ বানাতে আমার যা সময় লাগে তার অর্ধেক সময়ও লাগবে না তোমাদের জিনিসটা মাথায় লোড করতে। অর্ধেক না, 10 ভাগের 1 ভাগ সময়ও লাগবে না মাথায় লোড করতে এটা। সুতরাং তোমাদের কথা ভেবেই এত সুন্দর করে আমি বানিয়েছি, এবং আশা করি এটা তোমাদের উপকারে লাগবে। পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম, এটা ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। পশ্চিমবঙ্গের অল ওভার বৃহত্তম স্টেডিয়াম আমাদের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা সল্টলেকে অবস্থিত। ছবিতে দেখতে পাচ্ছ যুবভারতী ক্রীড়াঙ্গন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম এবং ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। ক্রিকেট নয়, ভারতের বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা আমাদের দুর্গাপুর আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, যেটা দুর্গাপুরে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। উপরে ছবিতে দেখতে পাচ্ছ কলকাতা বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। গোটা ভারতে এরকম অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে একটাই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, যেটাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কন্ট্রোল করা হয়, আর সেটা হচ্ছে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবারে দেখো আমাদের লাস্ট পেজ, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী আমাদের ভাগীরথী নদী, ভাগীরথী হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমাদের ফারাক্কা থেকে উৎপত্তি হয়েছে। কোথায় গেছে? আমাদের বে অফ বেঙ্গল পর্যন্ত গেছে এই ভাগীরথী হুগলি নদী। তার মধ্যে প্রথম পাটটার নাম ভাগীরথী কত দূর পর্যন্ত? আমাদের ফারাক্কা থেকে বা ধুলিয়ান থেকে আমাদের নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী, এবং আমাদের নবদ্বীপ থেকে আমাদের বে অফ বেঙ্গল পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে হুগলি নদী, এবং টোটালটাকে বলা হয় ভাগীরথী হুগলি নদী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল। আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে জল সরবরাহ করার জন্য এই মেদিনীপুর খালকে কাটা হয়েছে, এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। ভারতের ক্ষেত্রে যেটা ছিল ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা, এবার হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক শিক্ষার হারযুক্ত জেলা, মানে সব থেকে বেশি শিক্ষার হার কোন জেলাতে আছে? সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি শিক্ষার হার আছে। আচ্ছা, এরপরে দেখো
পশ্চিমবঙ্গে সর্বনিম্ন শিক্ষার হারযুক্ত জেলা, যেখানে সব থেকে কম শিক্ষার হার আছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে, সব থেকে শিক্ষার হার কম। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত জেলা, পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত জেলা আমাদের দার্জিলিংয়ে অবস্থিত। এখানে সর্বাধিক লিঙ্গ অনুপাত মানে এখানে নারী পুরুষের মানে অনুপাতটা প্রায় সমান সমান। আমাদের প্রতি হাজার পুরুষে নারীদের সংখ্যার উপর ভিত্তি করে লিঙ্গ অনুপাত অনুষ্ঠিত হয়ে থাকে, তার মধ্যে আমাদের এই দার্জিলিংয়ে এই রেশিওটা সব থেকে ভালো। আচ্ছা, এর পেছনে কারণ দার্জিলিংয়ে ম্যাক্সিমাম এরিয়াটা হচ্ছে মহিলা কেন্দ্রিক এরিয়া, আর মহিলা কেন্দ্রিক এরিয়া মানে সেখানে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার থেকে মহিলাতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা কিন্তু বেশি চলে, আর যে কারণেই সেখানে লিঙ্গ অনুপাতটা ভালো। আচ্ছা, এবারে পশ্চিমবঙ্গের সব থেকে কম লিঙ্গ অনুপাতযুক্ত জেলা মানে কোন জেলাতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা সব থেকে কম, সেটা হচ্ছে আমাদের কলকাতা। কারণ কলকাতা একক সন্তান, একটাই সন্তান স্ট্র্যাটেজি ধরেছে। আবার একটা সন্তান সেটা যদি মহিলা হয় তাহলে কী হবে, মানে বংশের প্রদীপ দেওয়ার মতো আর কেউ রইল না, তখন সে কি করছে, কন্যা ভ্রূণ হত্যা, আমাদের ডায়াগনস্টিক তথ্য থেকে সেই ইনফরমেশন নিয়ে আমাদের কন্যাকে ভ্রূণ অবস্থাতেই হত্যা করে দিচ্ছে, বা এই জাতীয় বিভিন্ন কাজকর্মের জন্য পশ্চিমবঙ্গতে এই কন্যার অবস্থা, আমাদের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলোতে কন্যার অবস্থা অনেকটাই কমে যাচ্ছে, যে কারণে এই রেশিওতে কলকাতা সবার শেষে অবস্থান করছে। আচ্ছা, এটা খুবই দুঃখজনক বিষয়, তবে এখন মানুষ সচেতন হয়ে গেছে। এখন এই রিপোর্টটা কিন্তু 2011 সালের জনগণনা অনুসারে, এখন এই রিপোর্টটা অনেকটা আপডেট হয়েছে। আশা করি এইটা আমাদের ভবিষ্যতে এবং এর পরের যে জনগণনা হবে সেখানে আমরা কলকাতা এবং কলকাতার আশেপাশের রাজ্যগুলো খুবই ভালো রেজাল্ট করবো। সেদিক থেকে বলবো যে দার্জিলিংয়ের রেজাল্ট হয়তো একটা খারাপ হতে পারে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের এর আগেও আমি কিছু দিয়েছি এবং এটা করলাম, এবং এরপরেও পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু ক্লাস থাকবে, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস হলো, এবং কেন্দ্রীয় সরকারের জন্য এটা একদমই গুরুত্ব নেই। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। এই ক্লাসটা বারবার ভিডিওটা দেখো, যতবার দেখবে তত তোমার মাথায় এটা লোড হবে এবং এটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। ওকে, টাটা বাই, সবাই ভালো থেকো।